হয়েছে? হেডিং করেছে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। দেখো বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য জিনিসটা কি, এটা তোমরা পড়ে এসছো ছোটবেলা থেকে, অনেক পড়ে এসছো, তবু একবার আমি বলে দিই। ঠিক আছে, বায়োডাইভার্সিটিটা কি? বায়োডাইভার্সিটি মিনস হচ্ছে সাধারণভাবে কোনো একটা অঞ্চল হতে পারে বা কোনো একটা নির্দিষ্ট বাসস্থান হতে পারে। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে, মানে যেটা বাস্তুতন্ত্র যেটাকে বলা হয়, ঠিক আছে, সেই বাস্তুতন্ত্র বা সেই বাসস্থান বা সেই অঞ্চলে উদ্ভিদ এবং প্রাণীকুল, ঠিক আছে, সেটা উদ্ভিদ প্রাণী এবং অন্যান্য যে সমস্ত প্রজাতি রয়েছে, সমস্ত ধরনের উদ্ভিদ এবং প্রজাতির একটা সামগ্রিক এবং বৈচিত্র্যপূর্ণ যে জগৎ, সেটাকে বলা হয় বৈচিত্র্য। ঠিক আছে, এবং জীব দ্বারা তৈরি বলে সেটাকে বলা হয় জীব বৈচিত্র্য। যেমন ধরো আমাদের ভারতবর্ষ একটা, মানে ভারতবর্ষ একটা জীব বৈচিত্র্যপূর্ণ একটা দেশ। ঠিক সেরকম আমাদের ভারতবর্ষে যেমন বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা ভাষী, বিভিন্ন জাতির মানুষ বসবাস করে, একটা বৈচিত্র্য বিরাজ করে। সেই কারণে ভারতের মতো এমন কোনো দেশ নেই যে সেখানে এত বৈচিত্র্য রয়েছে। এবং পৃথিবীর অন্যান্য তুমি দেশে যাবে, সেই সমস্ত দেশগুলো একটা ধর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, রিলিজিয়াস বেসড কান্ট্রি। তুমি আশেপাশে সমস্ত বেশিরভাগ দেশ দেখবে সবই ধর্মের উপর ভিত্তি করে তৈরি রাষ্ট্র। দাঁড়াও এক মিনিট, বলো। আরে ওইদিকে তো দেওয়া হয়েছে, তো ওইদিকে না না, ওইদিকে যায়নি, ওই সবে এরকম তো পুঁইশাক বাড়িতে, ওখানে ওখানে দেখো হচ্ছে, ওই জায়গা বাকি আছে ওই থাকতে। যাক, অসুবিধা নেই, ঠিক আছে। তো তাহলে জীব বৈচিত্র্য, আচ্ছা যেটা বলছিলাম, তো ভারতবর্ষে কি আছে, যেমন বিভিন্ন ধরনের ভূমিগত বৈচিত্র্য রয়েছে, জলবায়ুগত বৈচিত্র্য রয়েছে, ঠিক সেরকম মানুষের বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন ধর্মের বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন পোশাকের বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন ভাষার বৈচিত্র্য রয়েছে। অন্যান্য কান্ট্রিতে গেলে তুমি সেরকম বৈচিত্র্য পাবে না। তো এখানে এখানে বায়োডাইভার্সিটি বলতে, তো ভারতবর্ষ একটা বৈচিত্র্যপূর্ণ মানে উপমহাদেশও বলা যেতে পারে। কিন্তু এই জীব বৈচিত্র্য মানেটা কি? এই জীব বৈচিত্র্য মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীর সামগ্রিক যে বৈচিত্র্য, সেটাকে বলা হয় বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। এই, ঠিক আছে, এবারে এই জীব বৈচিত্র্য হচ্ছে কি, সাধারণত বিভিন্ন প্রজাতি, জিন এবং যে বাস্তুতন্ত্র রয়েছে, সামগ্রিক একটা বৈচিত্র্য হচ্ছে জীব বৈচিত্র্য। এবার জীব বৈচিত্র্য সম্পর্কে অনেক ইনফরমেশন রয়েছে, তো সঙ্গে তোমরা ইনফরমেশন লিখবে এবং আমি সেগুলো একটু ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তো এই জীব বৈচিত্র্য প্রথম কথাটি মানে কবে ব্যবহার হয়, বা প্রথম কথাটি কে ব্যবহার করেন, বা জীব বৈচিত্র্যের জনক কাকে বলে, এগুলো আমাদের জানতে হবে, কারণ এগুলো পরীক্ষাতে আসে। ঠিক আছে, আচ্ছা, এই বায়োডাইভার্সিটি দুটো ওয়ার্ডের মিলন, মানে মিলনের ফলে তৈরি হয়েছে। একটা কি বায়ো, আর একটা ডাইভার্সিটি। ঠিক আছে, অর্থাৎ বায়ো মানে কি জীব, আর ডাইভার্সিটি মানে বৈচিত্র্য। ওকে, এই বায়োডাইভার্সিটি কথাটা প্রথম ব্যবহার করেন কে? হ্যাঁ, হ্যাঁ, ওয়াল্টার, ইয়েস, ওয়াল্টার জে রোজিন প্রথম জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি ব্যবহার করেন। এটা পরীক্ষাতে আসে। তাহলে তোমরা লেখো, খাতায় লেখো যে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন, জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার জে রোজেন। ওয়াল্টার জে রোজেন, রওকার বর্গিন জয়িকা দন্তেন, রোজেন। ঠিক আছে, এটা কখন তিনি ব্যবহার করেন? অ্যাকচুয়ালি 1986 সালে, যখন আমেরিকা যুক্তরাষ্ট্রে মানে ওয়াশিংটন ডিসিতে যখন বসুন্ধরা সম্মেলন হয়েছিল। ঠিক আছে, তো প্রথম বসুন্ধরা সম্মেলন 1972 সালে হয়েছিল। প্রত্যেকে জানো, এগুলো পরীক্ষায় আসে। কোথায় হয়েছিল বলো তো? প্রথম বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল? ইয়েস, ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে প্রথম বসুন্ধরা সম্মেলন হয়।
এরপর 1986 সালে, এর আগেও হয়েছে, 1986 সালে একটা বসুন্ধরা সম্মেলন হয়েছে কোথায়? ওয়াশিংটনে। সেটা কোথায়? আমেরিকাতে। এই বসুন্ধরা সম্মেলনে কি হয়? এই ওয়াল্টার ডি রোজেন প্রথম বায়োডাইভার্সিটি কথাটা প্রথম ব্যবহার করেন। তার মানে এর আগে মানুষ এই বায়োডাইভার্সিটি সম্পর্কে তারা তাদের ধারণা মানে জানতো যে বৈচিত্র্য, কিন্তু কথাটা প্রচলিত ছিল না। কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার ডি রোজেন। এর পরবর্তীকালে উইলসন, ঠিক আছে, এডওয়ার্ড উইলসন বলেন একজন হচ্ছে বিজ্ঞানী। তিনি কি করেন? এই কথাটা এবং এই বায়োডাইভার্সিটি কি বা জীব বৈচিত্র্যটা কি তিনি প্রচার করেছিলেন, সারা পৃথিবীব্যাপী প্রচার করেছিলেন। ঠিক আছে, এবং এই কারণে এই বায়োডাইভার্সিটি সম্পর্কে বায়োডাইভার্সিটি জিনিসটা কি এ বিষয়ে সচেতন করেছিলেন বা প্রচার করেছিলেন বলে এই উইলসনকে বলা হয় জীব বৈচিত্র্যের জনক। ঠিক আছে, ওকে। তাহলে জীববৈচিত্র্যের জনক কাকে বলে? লিখে নাও। এডওয়ার্ড উইলসন কে জীববৈচিত্র্যের জনক বলা হয়। এডওয়ার্ড উইলসনকে জীববৈচিত্র্য, এমনি পরীক্ষাতে তোমাদের এমনি সিম্পল ভাবে ওই উইলসন কথাটা উল্লেখ থাকে, এডওয়ার্ড অতটা দেয় না। উইলসনকে জীববৈচিত্র্যের জনক বলা হয়। হুম হুম, ঠিক আছে। আচ্ছা, এবার এই এই জীব বৈচিত্র্য আমরা তো জানলাম, কিন্তু এই জীব বৈচিত্র্যের প্রথম উদ্ভব হলো কোথা থেকে, কবে উদ্ভব হয়েছে, এগুলো আমরা যদি স্টাডি করি তাহলে কিন্তু আমাদের মানে অনেক সময় লাগবে, সময়ের পর সময় লাগবে, কারণ এইগুলো বিশাল একটা বিবর্তন। জীব বৈচিত্র্য কিভাবে উদ্ভব হয়েছে, তবে একটা কথা বলে রাখি, বর্তমানে পৃথিবীতে যার জীব বৈচিত্র্য আছে, আদি সময় জীব বৈচিত্র্য ছিল তার মাত্র 1% জীব বৈচিত্র্য এখন প্রেজেন্ট আছে, অর্থাৎ বর্তমান দিনে যে সারা পৃথিবীতে যে বায়োডাইভার্সিটি আছে তার মাত্র 1%, মানে আদি সময় যে জীব বৈচিত্র্য ছিল তার 1% এখন আছে। তার মানে ভেবে দেখো পৃথিবীর বায়োডাইভার্সিটি কেমন ছিল। হ্যাঁ, 99% বিলুপ্ত হয়ে গেছে, মাত্র 1% আছে। ঠিক আছে, আর সারা ভারত বা শুধু সারা ভারত ভারত না, সারা পৃথিবীব্যাপী যেভাবে জীববৈচিত্র্য বিনাশ চলছে, সেই ব্রাজিলের থেকে শুরু করে আমাজন অববাহিকা জঙ্গল পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে আমাদের এই কর্ণাটকে এই যে এখন চলছে, এখন কি বন্ধ হয়ে গেছে নাকি সুপ্রিম কোর্টের আন্ডারে কেস চলছে? ওই যে কর্ণাটকের বায়োডাইভার্সিটি যে ধ্বংস হচ্ছে না, তেলেঙ্গানা, হ্যাঁ, হায়দ্রাবাদে, হ্যাঁ। তো এরকম কত প্রতি মুহূর্তে, হ্যাঁ হ্যাঁ, রায় নিয়ে আলোচনা হচ্ছে, ওইসব রায়ে ঢুকলে তুমি জানো তো শেষ হবে না। ঠিক আছে, ওইগুলো নিয়ে পরে আলোচনা, একটু পড়া। এহ, হ্যাঁ, পরে আলোচনা হবে, এগুলো তো ঢুকলে শেষ হয় না, পড়াটা গুলিয়ে যাবে। আলোচনা হচ্ছে, লাস্টে আলোচনা হবে, পড়া হয়ে যায়, লাস্টে আলোচনা। প্রথমে ঘেঁটে যা হয়ে যাবে, মানে প্রথমে এইসব শুরু করলে মানে একদম সব শেষ। চলো, তাহলে এই যে জীববৈচিত্র্য কিভাবে পৃথিবী জন্ম থেকে আর কি, পৃথিবীর জন্ম লগ্ন থেকে এর পরবর্তী সময়ে, আমরা তো জানি পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল একটা আদি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, তার পরবর্তীকালে বহু কোটি বছর ধরে সেখানে বৃষ্টিপাতের ফলে আমাদের এই পৃথিবীতে এই এত বড় মানে 70% যে জল, এটা কিভাবে এসছে? ওই প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে এই জলটা এসছে, এবং এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেইখানে পৃথিবীর উপরিভাগ কি হয়েছে, ঠান্ডা হয়ে শীতল হয়ে পৃথিবীর উপরে একটা স্তর তৈরি হচ্ছে, যেটা গেলে আর্থ ক্রাস্ট বা পৃথিবীর ভূত্বক, এই ভূত্বকের উপর আমরা বা জীবন সৃষ্টি হয়েছে, এটা আমরা এই ছোটবেলায় পড়েছি বা তোমরা সবাই পড়েছো। ঠিক আছে, তো তো এর পরে আর কি কিভাবে পৃথিবীতে প্রাণের উদ্ভব হয় সেটা তোমরা যে লাইফ সায়েন্সেও পড়েছো। পরবর্তীকালে বিভিন্ন যুগ আমরা আমাদের পড়তে হয়, যারা মানে বিভিন্ন মানে সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছে, বিভিন্ন যুগ সম্পর্কে পড়েছে। প্রিক্যাম্বিয়ান যুগ, প্যালেজয়িক, মেসোজয়িক, সেনোজয়িক, এই সমস্ত যুগ পড়েছে, তাই না মৌমিতা? ইয়ে মঞ্জিনা, তোমাদের এগুলো পড়িয়ে না হয়েছে তো নাকি, এই যুগগুলো? প্রিক্যাম্বিয়ান, প্যালেজয়িক, মেসোজয়িক, এই সমস্ত যুগগুলো জানো তো?
সায়েন্সে পড়নি? সায়েন্সে এগুলো মঞ্জিনা? বায়োলজিতে না? ও আচ্ছা, যাই হোক বায়োলজি বা হ্যাঁ তে এইসব পড়ানো হয়, বা সায়েন্সে জিওগ্রাফিতেও এগুলো পড়ানো হয় এগুলো। হ্যাঁ, তো এরকম পৃথিবীতে 4টে প্রধান উপযুগ ছিল, ঠিক আছে? তো সেগুলো কি কি? প্রিক্যাম্বিয়ান, সরি, হ্যাঁ, প্রিক্যাম্বিয়ান, প্যালিওজোইক, মেসোজোইক আর সেনোজোইক। এবার প্রতিটা যুগের আবার অনেক উপযুগ ছিল, ঠিক আছে? প্যালিওজোইকের হচ্ছে প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন, মায়োসিন, এরকম অনেক যুগ ছিল, বা ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেসাস, এই সমস্ত যুগ ছিল। বিভিন্ন যুগে বিভিন্ন প্রাণীর উদ্ভব হয়েছে, ঠিক আছে? তো এই দরকার নেই, দরকার নেই, দরকার নেই, আমি কয়েকটা বলে দেবো। পরীক্ষায় আসবে না এগুলো, দরকার নেই, তবে কয়েকটা, যেমন ধরো আমরা আমাদের যে কৌতূহল, যেমন ধরো এই যে কখন মাছ উদ্ভব হয়েছে, ঠিক আছে? মানুষ কোন যুগে সৃষ্টি হয়েছে? মানুষ একদম লাস্টে হলোসিন যুগে তৈরি হয়েছে, ঠিক আছে? মানে এখন যে যুগটা চলছে সেটা হচ্ছে হলোসিন যুগ, ঠিক আছে? এই হলোসিন যুগে মানুষের আধুনিক যে মানুষ, সেই মানুষের উদ্ভব হয়েছে। তার আগে সেই প্রি ক্যাম্বিয়ান যুগ থেকে কোটি কোটি বছর ধরে সেই এককোষী জীব থেকে শুরু করে তাদের বিবর্তন হয়েছে, ঠিক আছে? তারপরে প্রি ক্যাম্বিয়ান মানে ক্র্যাম্বিয়ান যুগে প্রথম এই যে সেই শামুক, কাঁকড়া, মানে খোলক যুক্ত প্রাণীর উদ্ভব হয়েছে। সমস্ত ধরনের যে পৃথিবীতে খোলক যুক্ত প্রাণী আছে সেগুলো হচ্ছে প্রি ক্র্যাম্বিয়ান যুগে তৈরি হয়েছে, ঠিক আছে? এরপরে মাছ, আমরা যে মাছ খাই, এই মাছ কোন যুগে সৃষ্টি হয়েছে বলতো? মাছ হচ্ছে ডিভোনিয়ান যুগে সৃষ্টি হয়েছে, ঠিক আছে? অর্থাৎ ডিভোনিয়ান, প্রিক্যাম্বিয়ান, আচ্ছা ডিভোনিয়ান, প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন, প্লিস্টোসিন, আচ্ছা, তারপর হচ্ছে ক্যাম্বিয়ান, অর্ডোভিসিয়ান, সিলুরিয়ান, ডিভোনিয়ান, ক্যাম্বিয়ান, অর্ডোভিসিয়ান, সিলুরিয়ান, ডিভোনিয়ান, ঠিক আছে? কস ডিসিপি, সেই অনেকদিন আগে পড়েছিলাম, সব ভুলে গেছি। এইগুলো বুঝলে মাথা খারাপ হয়ে যাবে, এগুলো খুব কষ্ট করে সেই যখন গ্র্যাজুয়েশনে পড়েছিলাম তখন একটা স্যার পড়িয়েছিল, সেইগুলো এখন। হ্যাঁ, তো এগুলো মানে এগুলো, হ্যাঁ হ্যাঁ, জিওগ্রাফির মধ্যে পড়ে, বিভিন্ন যুগে বিভিন্ন সৃষ্টি হয়েছে। তো এই ডিভোনিয়ান একটা যুগ আছে, মানে এক একটা যুগের পাঁচটা পাঁচটা ছটা করে মানে এক একটা উপযুগের পাঁচটা ছটা করে আবার আর একটা সাব উপযুগ রয়েছে, ঠিক আছে? এবারে বিভিন্ন সাব, হ্যাঁ হলোসিন যুগে আধুনিক প্রায়, হ্যাঁ, হলোসিন যুগে মানুষের উদ্ভব হয়েছে, মানে মানুষ যে প্রায় 11,000 বছর আগে, 11,000 বছর আগে এই মানুষের সৃষ্টি হয়েছে। যাই হোক, অত মোটামুটি এই যুগে সৃষ্টি হয়েছে আমি বলে যাচ্ছি, এগুলো পরীক্ষাতে আসে না, জাস্ট একটু ইনফরমেশন কিউরিসিটির জন্য আমি বলছি। এই যেমন ধরো মাছের উদ্ভব হয়েছে এই ডিভোনিয়ান যুগে, তাহলে ডিভোনিয়ান যুগে কি কি তৈরি, মানে কি কি প্রাণীর সৃষ্টি হয়েছে? মাছ, পতঙ্গ, উভচর, এই সমস্ত প্রাণীর উদ্ভব হয়েছে ডিভোনিয়ান যুগে, ঠিক আছে? আচ্ছা, মেসোজোয়িক যুগের 3টে উপযুগ আছে, ঠিক আছে? ট্রায়াসিক, জুরাসিক আর ক্রিটেসাস, ঠিক আছে? এই ডাইনোসর উৎপত্তি হয়েছে কিন্তু এই মেসোজোয়িক যুগে, ঠিক আছে? তোমরা সিনেমা দেখেছো প্রত্যেকে, কি সিনেমা? ডাইনোসর নিয়ে একটা সিনেমা আছে। ইয়েস, জুরাসিক পার্ক। হ্যাঁ, ওই জুরাসিক পার্কটা হচ্ছে ডাইনোসরের বিলুপ্ত মানে হয়েছে এই যুগে, জুরাসিক যুগে। জুরাসিক বলে একটা যুগ আছে, ঠিক আছে? কি মানে এই জুরাসিক যুগটা হচ্ছে মেসোজোয়িক যুগের ভাগ। হ্যাঁ হ্যাঁ, ট্রায়াসিক, জুরাসিক আর ক্রিটেসাস। ট্রায়াসিক যুগে এই ডাইনোসরটা উৎপত্তি হয়েছে, আর জুরাসিক যুগে এই ডাইনোসরটা মারা গেছে। অ্যাকচুয়ালি ডাইনোসর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি দুটো যুগ হচ্ছে, একটা শীতল, হ্যাঁ হ্যাঁ, এই দেখো মেসোজুইকে 3টে উপযুগ আছে, কি কি লিখে নাও। TJC, মানে এরকম ভাবে মানে মনে রেখেছি, TJC, টি মানে ট্রায়াসিক, জে মানে জুরাসিক, আর TJC, সি মানে হচ্ছে ক্রিটেসাস। ট্রায়াসিক, জুরাসিক আর ক্রিটেসাস। ট্রায়াসিক যুগে ওই মানে অ্যাকচুয়ালি ওই যুগটা ছিল হট, মানে উষ্ণ যুগ। উষ্ণ যুগে এই ডাইনোসর এর উৎপত্তি হয়েছে। এরপরে যে যুগটা আসছিল সেটা শীতল যুগ। শীতল যুগে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে।
এটাই মানে অ্যাকচুয়ালি বৃহৎ অর্থে এটা, তবে আরো অনেক কারণ আছে হয়তো। অবশ্যই একটা প্রজাতি যখন বিলুপ্ত হবে সেগুলো স্পেশালি যেটা ক্লাইমেটের উপর, ক্লাইমেট ভেরিয়েশন হলে চেঞ্জ হয়ে যাবে, মানে বিলুপ্ত হয়ে যাবে। হুম। ক্রিটেসাস, ক্রিটেসাস। যাই হোক, আর ভেতরে ঢুকছে না, আরো অনেক কিছু আছে, কখন সরীসৃপ তৈরি হয়েছে, কখন হচ্ছে এই সাপ, বা কখন হচ্ছে স্তন্যপায়ী, কখন মেরুদণ্ডী প্রাণী সৃষ্টি হয়েছে, এগুলো ইটিসি রয়েছে। যাই হোক, এবার আমরা ভারতবর্ষের যে জীব বৈচিত্র্য এটা একটু জানবো। ঠিক আছে? তো ভারতবর্ষ হচ্ছে একটা জীব বৈচিত্র্যপূর্ণ মানে দেশ। ঠিক আছে? এটা আমরা উপমহাদেশ বলা হয় ভারতবর্ষকে। কারণ বিশ্বের যে জীব বৈচিত্র্য রয়েছে তার 5% ভারতে অবস্থিত। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, জানি না তো, যাই হোক হতে পারে, হোয়াট এভার। যাই হোক, এবার দেখো বিশ্বের মোট 12টা সমৃদ্ধশালী জীববৈচিত্র্যের হটস্পট রয়েছে, মানে জীববৈচিত্র্যের হটস্পট বলা হয় যেটাকে। কতগুলো রয়েছে? 12টা। অর্থাৎ সারা পৃথিবীতে এরকম প্রশ্ন আসে, ঠিক আছে, সারা পৃথিবীতে মোট কতগুলো জীববৈচিত্র্যের হটস্পট রয়েছে? 12টা। অর্থাৎ সারা পৃথিবী বলতে আমাদের মানে দেশ হিসাবে যদি আমরা কাউন্ট করি, এরকম 12টা দেশে অতি জীব বৈচিত্র্যের কেন্দ্র রয়েছে, যেটাকে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। ইংলিশে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। তোমরা এটা লিখে নাও, লেখো বায়োডাইভার্সিটি হটস্পট, বা মেগা বায়োডাইভার্সিটি বলতে পারো এটাকে, মেগা বায়োডাইভার্সিটি বলতে পারো, হেডিং করতে পারো। এই জিনিসটা কি, মেগা বায়োডাইভার্সিটি জিনিসটা কি একটু বলে দিই। প্রথমত, কোনো অল্প জায়গা জুড়ে যখন অনেক প্রজাতি মানে ওই অঞ্চলে থাকে বা কেন্দ্রীভূত অবস্থায় থাকে, তাকে বলা হয় কি, মেগা বায়োডাইভার্সিটি। ঠিক আছে? যেমন ধরো, তোমরা ছোটবেলায় পড়েছিলে যে সেই নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, প্রচুর উষ্ণতা হয়, সেই কারণে প্রচুর উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য এই অঞ্চলে কি আছে, প্রচুর উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি দেখা যায়। সেই কারণে নিরক্ষীয় অঞ্চলকে বলা হয় বায়োডাইভার্সিটির হটস্পট রিজিয়ন। তো এখানে অল্প জায়গাতে অনেক প্রজাতি থাকে কেন? কারণ এখানে জলবায়ু প্রভাবিত করে। অর্থাৎ বেশি বৃষ্টিপাত হলে কি হবে, সেখানে বিভিন্ন ধরনের জীবের সৃষ্টি হয়, উদ্ভিদ বা প্রাণী হতে পারে, সেই কারণে এখানে বেশি থাকে। তো বিভিন্ন অনুকূল পরিবেশ থাকার জন্য যখন কোনো অল্প পরিসর স্থানে অনেক সংখ্যক প্রজাতি কেন্দ্রীভূত থাকে, তখন তাকে বলা হয় অতি মানে জীববৈচিত্র্য অঞ্চল বা মেগা বায়োডাইভার্সিটি। এবার এই যে কথাটা, এই কথাটা কে বলেন, কথাটা প্রথম কে বলেন? অতি মানে মেগা বায়োডাইভার্সিটি কথাটা প্রথম কে? হ্যাঁ, হ্যাঁ, না, নরম্যান মায়ার্স হটস্পট কথাটি উল্লেখ করেন, বা হটস্পট কথাটি কে প্রথম বলেন, তখন নরম্যান মায়ার্স হবে। ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে মেগা বায়োডাইভার্সিটি। এই মেগা বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করা হয় স্মিথসোনিয়াম, একটা রয়েছিল, সম্মেলন হয়েছিল স্মিথসোনিয়াম বলে, জীববৈচিত্র্যের একটা সম্মেলন হয়েছিল, সেখানে এই মেগা বায়োডাইভার্সিটি কথাটা ব্যবহার করা হয়। তাহলে লিখে নাও, মেগা বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার হয় ব্যবহার করা হয় স্মিথসোনিয়াম জীববৈচিত্র্য সম্মেলন, জীববৈচিত্র্য সম্মেলন। নেক্সট লেখো, সেটা কত সালে? লেখো 1988 সালে। ঠিক আছে, রেকর্ড করছি। ওয়েদার এখন খারাপ কেন? ওয়েদার কি এখন বৃষ্টি হচ্ছে নাকি ওয়েদার খারাপ বলছো?
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয়েন হতে পারছি না বলছি, দেবশ্রী, যাই হোক হতে পারে এখন। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, তো এরকম লেখো, পৃথিবীতে 12টি অতি জীববৈচিত্র্যের কেন্দ্র রয়েছে। যেমন সেই কয়েকটা দেশের নাম বলছি: মাদাগাস্কার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, চীন, অস্ট্রেলিয়া। কয়েকটা দেশের নাম বললাম, এরকম 12টা টোটাল হচ্ছে মেগা বায়োডাইভার্সিটি দেশ রয়েছে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এবার দেখো টাইপ অফ বায়োডাইভার্সিটি। এই বায়োডাইভার্সিটিকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটা কি, একটা হচ্ছে তোমার জন্মগত যে বায়োডাইভার্সিটি, জেনেটিক বায়োডাইভার্সিটি যেটাকে বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, লিখে নাও, লেখো বায়োডাইভার্সিটি, টাইপ অফ বায়োডাইভার্সিটি, টাইপ অফ বায়োডাইভার্সিটি। হয়েছে? লেখো 3 টাইপস, লেখো। 1 নম্বর লেখো জন্মগত, যেটাকে বলা হয় জেনেটিক বায়োডাইভার্সিটি ইংলিশে। এটা কি জিনিসটা একটু বলে দিচ্ছি, একটু লিখে নেবে। মানে হচ্ছে কোনো জীব প্রজাতির মধ্যে যখন তার গঠনগত বা প্রকৃতিগত যে পার্থক্য, অর্থাৎ জিনগত যে পার্থক্য থাকে, সেটাকে বলা হয় জিনগত বায়োডাইভার্সিটি। ঠিক আছে? লেখো কোনো জীব প্রজাতির মধ্যে যে জিনগত বিভিন্নতা থাকে তাকে জিনগত বা জিনগত মানে জেনেটিক বায়োডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য বলে। যেমন কি রকম, ধরো আমি একটা কথা বলছি, আমাদের মানুষকে দিয়ে এক্সাম্পলটা দিই। যেমন আমাদের মানুষের মধ্যে কত টাইপের মানুষ আছে, তাই না? মানে আমরা ধরো এখানে যারা পড়াশোনা করছি, ধরো এখানে আমাদের মানে সবাই নাক সেম, সবাই চোখটা প্রায় সেম, ঠিক আছে? তবে দু একজনের একটু ভেরিয়েশন হবে, যারা নেপালে থাকে, নেপালে হচ্ছে যাদের জন্ম হয়েছে, বা হচ্ছে যারা সিকিম বা হচ্ছে যারা দার্জিলিং এ থাকে, ঠিক আছে? এদের চোখ মুখের গঠন একটু আলাদা দেখবে, মানে এদের ভেরিয়েশন আছে। যেমন ধরো আমার এখানে সেই আগে অনেক মানে সেই দাওয়া বলে ওই ছেলেটা হচ্ছে দার্জিলিং বাড়ি, ও কিন্তু আলাদা টাইপ, ওদের জিন আলাদা। এখন একটা মেয়ে আছে, এই মেয়েটা, ওর নামটা কি বেশ, ওই মেয়েটা ওর বাড়ি হচ্ছে শিলিগুড়িতে। ওর মানে ওর গঠনগত এটাও আলাদা, মানে শিলিগুড়িতে কিরকম, শিলিগুড়ি না, ওটা হচ্ছে আলিপুর না না, ও জলপাইগুড়ি না, ও হচ্ছে মালদার লোক। মালদা, মালদা তো। দুস, মঞ্জিনা বাড়ি কোথায়? শিলিগুড়ি না, ওর হচ্ছে এতে বাড়ি। আমি ভাবলাম ওর ওখানে বিয়ে হয়ে ওখানে গেছে। আচ্ছা, যাই হোক। জলপাইগুড়ি, আচ্ছা। যাই হোক আর কি, ওই মানে এই আরো উপরের দিকে যখন আলিপুর দুয়ার বা আরেকটু উপরের দিকে যাবে, তখন হচ্ছে তার গঠন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওই মেয়েটার নাম ভুলে যাচ্ছি। যাই হোক, এই সেই দার্জিলিং বা ওই কালিম্পং থেকে, ঠিক আছে, এরকম গঠন আলাদা আলাদা। ঠিক আছে, নিবেদিতা, এই চোখটা ছোট ছোট, ঠিক আছে, মানে আর একটা সেই চোখ, মানে ওই ওপরে যত উঠবে তার চোখটা ছোট ছোট হয়ে যায়, আর কানটা একটু বড় মতো হয়ে যায়।
হুম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাক ভোঁচা। নাক ভোঁচা, চোখটা একটু ছোট ছোট। ও হ্যাঁ 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 ওই, হ্যাঁ 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 ওই ইয়ে, ওর নামটা, হ্যাঁ এই জুলি 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 ওর নাম আছে। কিন্তু আর একটা মেয়ে আছে কিন্তু সেই আলিপুরদুয়ারের উত্তরে, ওই মেয়েটা সেই রোগা মতো মেয়েটা গো। ওই মেয়েটার নাম কি? আলিপুরদুয়ারে, বিথিকা বিথিকা, বিথিকা বলে মেয়েটা। ও আচ্ছা আচ্ছা। ও একটু তো এটা হচ্ছে একটা আলাদা আহ, মানে জিনগত বৈচিত্র্য আর কি। আমাদের আমরা যারা ওই সাউথের দিকে থাকি, আমাদের একটা টাইপ আলাদা। যারা একটু মেদিনীপুর, যারা একটু ওই, না আমাদের সব একই না, ওই মালদা থেকে শুরু হচ্ছে। কেন তোমার সঙ্গে আমার পার্থক্য কিছু আছে নাকি গঠনগত? হ্যাঁ হ্যাঁ মিক্সড আর কি। তবে যখন আবার ইয়েতে চলে যাব, আন্দামানে চলে যাব, তাদের একটা টাইপ রয়েছে। বিহারে চলে গেলে বিহারিদের একটা টাইপ আছে। আমরা যদি আবার উড়িষ্যাতে চলে যাই, উড়িষ্যাদের আবার বিভিন্ন টাইপ আছে। বিভিন্ন আমাদের অনেকগুলো জাতিগত মানে টাইপ রয়েছে, সেই রিজলে ভাগ করেছেন জাতিগত মানে বৈচিত্র্য। অনেকগুলো টাইপ রয়েছে, প্রোটো অস্ট্রালয়েড, তারপরে মঙ্গলয়েড, তারপরে নেগ্রিটো, তারপরে আহ আরে বলো না কয়েকটা, আরো কয়েকটা এরকম জাতি রয়েছে। ঠিক আছে? তো এরকম জাতিগত আমাদের সারা পৃথিবীতে প্রায় 35 থেকে 40 হাজার মানুষের বৈচিত্র্য রয়েছে, জিনগত বৈচিত্র্য। ঠিক আছে? 35 থেকে 40 হাজার জিনগত বৈচিত্র্য হচ্ছে অনলি মানুষের ক্ষেত্রে। ঠিক আছে চলো নেক্সট লেখো এবার হচ্ছে। আচ্ছা আর একটা জিনিস একটু সিম্পল, যদিও পরীক্ষাতে আসে, এই সিম্পল গুলোই পরীক্ষা আসে, যে জিন বিষয়টা কি। জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহক, এগুলো সহজ প্রশ্ন দিয়ে দেবে পরীক্ষায়। ঠিক আছে, লিখে নাও, এগুলো ছোট ছোট প্রশ্ন। জিন হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। নেক্সট লেখো প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য হয়েছে। প্রজাতিগত বৈচিত্র্যটা কি? লেখো কোনো অঞ্চলে উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাহারকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। হ্যাঁ সমাহার, মানে সমাহার মিন্স হচ্ছে ওই যেটাকে বলা হয় কি, মানে অনেক সংখ্যক যে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রজাতি থাকে সেইগুলোই সমাহার, মানে একত্র সমাহারকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। ঠিক আছে? এই প্রজাতিগত বৈচিত্র্য বলতে কি, মানে বিষয়টা কি রকম, সেই তোমরা লাইফ সায়েন্সে পড়েছো, যাদের লাইফ সায়েন্স রয়েছে মনে আছে? একটা কিংডম, আমি সেই লাইফ সায়েন্সে পড়েছিলাম, মনে আছে সেই কিংডম, তারপরে কি পর্ব, মনে আছে রাজ্য, পর্ব, ওই তো রায়ের রাজ্য। ইয়েস, হ্যাঁ 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 ঠিক, ইয়েস। তাহলে কিংডম,
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, রাজীব পড়েছে ভালো। তো এরকম বাংলা যেগুলোকে বলা হয় মানে কিংডম, ইংলিশে বলা হয় কিংডম, তারপরে বর্গ, ঠিক আছে? তারপরে ক্লাস, হ্যাঁ? এরকম তারপরে আবার স্পিসিস ভাগ করা হয়েছে। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ এগুলো একদম, একদম। তো এগুলো হচ্ছে একেকটা প্রজাতিগত বৈচিত্র্য। ঠিক আছে? তো চলো নেক্সট লেখো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা কি? লেখো কোনো অঞ্চলে বাস্তুতন্ত্রে সমস্ত জীবজ এবং অজীবজ উপাদানের মধ্যে যে বিপুল বৈচিত্র্য দেখা যায় তাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। মানে কি? ধরো আমরা তোমরা যেখানে আছো বা আমরা যেখানে আছি, আমাদের আশেপাশে আমরা মানুষ আছি, আর মানুষের সঙ্গে কি আছে, অনেক ধরনের মানে প্রকৃতি রয়েছে, পরিবেশ রয়েছে। এই পরিবেশের মধ্যে কি আছে? আমরা এই বেঁচে আছি যে আমরা কি নিচ্ছি? বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিচ্ছি, তাই তো? জল নিচ্ছি, সূর্য থেকে আলো নিচ্ছি। এবার আমরা যখন খাই তখন বিভিন্ন ধরনের ঘাস তুলে খাই, ঘাস তুলে খাই না মানে আমরা আধুনিক মানে শাক, যেটা করে শাক খাই। তো সবুজ উদ্ভিদ আমরা খাচ্ছি, তাহলে সবুজ উদ্ভিদ কিভাবে বেঁচে আছে? তারা তারা যে বেঁচে আছে তারা বিভিন্ন ধরনের অজীব এবং জীবজ উপাদানের সাহায্যে তারা মানে গ্রো হচ্ছে, তারা ফুল ফল দিচ্ছে, সেগুলো আমরা খাচ্ছি, বেঁচে আছি। তো উদ্ভিদ সেরকম উদ্ভিদ বাতাস থেকে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, সূর্যালোকের উপস্থিতি তারা সালোক সংশ্লেষ করছে, সঙ্গে কি করছে, জল নিচ্ছে। কোথায় থেকে? মানে মাটি থেকে জল নিচ্ছে এবং হচ্ছে মিনারেলস নিচ্ছে, নিয়ে তারা খাদ্য তৈরি করছে, সেগুলো আমরা খাচ্ছি। অর্থাৎ একটা বাস্তুতন্ত্রের মধ্যে জীবজ উপাদান মিন্স হচ্ছে যাদের জীব মানে জীবন রয়েছে, যেমন ধরো উদ্ভিদ বা প্রাণী। অজীবজ উপাদান কোনগুলো? এই যে বললাম, বাতাস, অক্সিজেন, সূর্যালোক, সূর্যালোক এগুলো ভৌত উপাদান যদিও। সূর্যালোক, তারপরে ধরো মিনারেলস, বিভিন্ন ধরনের খনিজ। হ্যাঁ, তো এইগুলো কি? এগুলো অজীবজাত উপাদান, অজৈব উপাদান যেটাকে বলে। তো এই পুরো বিষয়টাকে বলে একটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ঠিক আছে? এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য একটা মানে বৃহৎ এলাকাকে নির্দেশ করে। ঠিক আছে? যেখানে বিভিন্ন ধরনের জীবজাত এবং অজীবজাত উপাদান থাকে। যেমন ধরো তুমি, আমরা মাঝে মাঝে ইয়েতে চলে যাও, মানে বনে ঘুরতে যাও। ঠিক আছে? দলমা পাহাড়, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যখন তোমরা বিভিন্ন ঘুরতে যাও, বিভিন্ন জায়গায় যাও, তো এই বনভূমি, তৃণভূমি বা সমুদ্র বা কোন একটা ক্ষুদ্রভাবে আমরা যদি পুকুর বলতে পারি, পুকুরটাও একটা কিন্তু বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। হুম, তৃণভূমি একটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বনভূমি একটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, পর্বত একটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, নদী একটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আমি সে দিদিমণির মতো ডায়লগ দিচ্ছি তো একই জিনিস। হুম, দিদিমণি মানে বুঝতে পারছো না কি বলতে চাইছি? হুম, তো এরকম আর কি। তো এইগুলো হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। চলো এরপরে আমরা আহ, যেটা হচ্ছে এই পার্টটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? এবার আম, আমরা কি করব? এবার আমরা বায়োডাইভার্সিটি হটস্পট বিষয়টা কি সেটা আমরা জানবো। ঠিক আছে? হেডিং করো বায়োডাইভার্সিটি হটস্পট। জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র বলা হয় যাকে।
তো এই জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র বিষয়টা আমি বলে দিলাম একটু আগে, যে বায়োডাইভার্সিটি হটস্পট মানে হচ্ছে সাধারণত কোনো একটা অঞ্চলে যখন কোনো একটা প্রাকৃতিক বাস্তুর মধ্যে যখন সর্বাধিক সংখ্যক উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি থাকে, ঠিক আছে, সেটাকে বলা হয় জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র, ঠিক আছে, বায়োডাইভার্সিটি হটস্পট। এই বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি প্রথম ব্যবহার করেন কে? নরম্যান মায়ার্স। কি বললাম? নরম্যান মায়ার্স প্রথম বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি ব্যবহার করেন। ওকে, চলো লিখে নাও। বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি প্রথম ব্যবহার করেন 1988 সালে নরম্যান মায়ার্স। বুঝেছে? আচ্ছা, এরকম সারা পৃথিবীতে 35টি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে, ঠিক আছে, অর্থাৎ উষ্ণ কেন্দ্র রয়েছে, জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র। লিখে নাও, সারা পৃথিবীতে 35টি জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র রয়েছে। জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র রয়েছে 35টি, ঠিক আছে। তো এরকম কয়েকটা আমি এক্সাম্পল দিচ্ছি, দু একটা একটু লিখে নেবে। ব্রাজিল এর মধ্যে রয়েছে সমৃদ্ধশালী একটা জীববৈচিত্র্যের হটস্পট। ওই ব্রাজিল, ওই প্লেস প্লেস মানে ব্রাজিল, তো মানে তুমি কোথায় যাবে? হ্যাঁ, হ্যাঁ, লেখো ব্রাজিল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ক্যালিফোর্নিয়া, যেখানে আগুন ধরে গেল, ক্যালিফোর্নিয়া, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মাদাগাস্কার, ভূমধ্যসাগরীয় অঞ্চল, ভূমধ্যসাগরীয় অঞ্চল, ফিলিপাইন্স, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, এটা ভারতের মধ্যে। আচ্ছা, এবার চলো ভারতের হটস্পট। হুম, চারটে কি কি বলে দাও। হুম, 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 হুম। অ্যাকচুয়ালি সুন্দারল্যান্ড বলতে, হ্যাঁ, এবার দেখো। হুম, লেখো, এবার লেখো। হুম, লেখো আচ্ছা, কি লেখা হলো? হ্যাঁ, লেখো, ভারতে কয়টি জীববৈচিত্র্যের হটস্পট রয়েছে? ঠিক আছে।
আচ্ছা চলো লেখো। দেখো ভারতে জীব বৈচিত্র্যের হটস্পট রয়েছে। একটু আমি দাঁড়াও একটু দেখে নিই বলতে অ্যাকচুয়ালি জীব বৈচিত্র্যের হটস্পট বিভিন্ন জায়গাতে বিভিন্ন থাকে। স্পেশালি যে ভারতবর্ষের যে জীব বৈচিত্র্য, তিনটে জীব বৈচিত্র্য হটস্পট রয়েছে। প্রথমত পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট 1 নম্বর জীব বৈচিত্র্যের অঞ্চল। 2 নম্বর হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল, ঠিক আছে, হিমালয় পার্বত্য অঞ্চল। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইন্দো বর্মা অঞ্চল। দেখো এবারে এই ইন্দো বর্মা অঞ্চল আর হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটাকে সুন্দাল্যান্ড বলা হচ্ছে, এটাকে কখনো কখনো যারা ভৌগোলিক মানে ভূগোলবিদ বা হচ্ছে যারা এই সমস্ত নিয়ে আলোচনা করে তারা একসঙ্গে করে দেয় আর কি, ঠিক আছে। তো এটাকে ইন্দো বর্মা রিজিয়ন যেটা বলা অ্যাকচুয়ালি এই আহ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তো এটা এই ইন্দো বর্মা এই হুম, হ্যাঁ। সুন্দারল্যান্ড তো আলাদা, সুন্দারল্যান্ডটা হচ্ছে কোথায় বলতো, ভারতবর্ষের মানে সামান্য একটু অংশ আছে, কিন্তু সুন্দারল্যান্ডটা কোথায়, সুন্দারল্যান্ডটা একেবারে ইস্ট মানে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা অংশ হচ্ছে সুন্দারল্যান্ড। ওই সুন্দারল্যান্ড ভারতের অংশ না, ঠিক আছে। পরীক্ষায় এসছে, পরীক্ষায় মানে পরীক্ষায় এসছে। না না, না আমি আমি আরেকবার বলছি, শোনো এটা কন্ট্রোভার্সি আছে, আমি ভালো করে বোঝাচ্ছি, ভালো করে শোনো। আমি নাহলে আমি তো ডাইরেক্ট আমি লিখে দিতে পারতাম যে ভাই 3টে বা 4টে। আমি কেন একটু ওয়েট করলাম, আমি পড়েছি, আমি তো এইসব জানি কোথায় কন্ট্রোভার্সি আছে কোথায় কি আছে। এটা কন্ট্রোভার্সি প্রশ্ন, দুটো কখনো কোনো জায়গায় 3টে দেয়, আবার কোনো জায়গায় 4টে দেয়, আমি সেখানে প্রথমে বলে দিলাম, ঠিক আছে। আমি তো জানলে আমি 3টে লিখে অ্যাকচুয়ালি আমি সমস্যাটা কোথায় বা কোন জায়গাটায় গন্ডগোল এরা করছে সেটাই আমি বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো জীব বৈচিত্র্যের ভারতের প্রধান জীব বৈচিত্র্য যেটা বললাম সেটা হচ্ছে কি পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, ঠিক আছে। আচ্ছা আরেকটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল। এবার আবার কোনো কোনো বইয়েতে বলছে হিমালয় পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হিমালয় পার্বত্য অঞ্চল আর একটা উত্তর পূর্ব মানে যেটাকে বলে ইন্দো বর্মা রিজিয়ন, ঠিক আছে। এইটা আর একটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এইরকম ভাবে ভাগ করে দিচ্ছে, ঠিক আছে। বুঝতে পেরেছো কোন জায়গাটায় গন্ডগোল হচ্ছে, মানে কেউ আন্দামানটা একটা করে দিচ্ছে একটা আলাদা, যেটা সুন্দারল্যান্ডের একটা অংশ, আন্দামান। আচ্ছা, এবারে হিমালয় পর্বতটাকে দুটো ভাগে ভাগ করে দিয়ে একটা হিমালয়, পশ্চিম হিমালয় বা হিমালয় বা হচ্ছে উত্তর পূর্ব বা যেটাকে বলা হয় কি তোমার ইন্দো বর্মা রিজিয়ন, এইটা, ঠিক আছে। এই হচ্ছে মেন ব্যাপার। তাহলে তোমরা কি লিখবে বা আমি কি লেখাবো? হ্যাঁ, ওখানে কি আছে, কটা আছে? হুম, হ্যাঁ। অ্যাকচুয়ালি এবারে আচ্ছা আমি শোনো দেখানোর, যাই হোক আমি বিষয়টা আমি বারবার বলছি যে গন্ডগোলটা কোথায় হচ্ছে বুঝতে পারছো। অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটি হটস্পট বিভিন্ন বইতে বেশিরভাগ 3টেই নেয়, ঠিক আছে, আবার কখনো কখনো আবার 4টেও নেয় বিভিন্ন বইতে, ঠিক আছে। এই বইগুলো সুন্দারল্যান্ড অ্যাকচুয়ালি, সুন্দারল্যান্ড না অ্যাকচুয়ালি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা সুন্দারল্যান্ডের একটা ছোট্ট একটা অংশ, ঠিক আছে।
আর সুন্দারল্যান্ডটা অনেকটা দক্ষিণ পূর্ব এশিয়ার ওই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই সমস্ত দেশে ওইগুলো সুন্দারল্যান্ড। হ্যাঁ, ওগুলো ওগুলো না। অ্যাকচুয়ালি আমাদের গন্ডগোলটা কোথায় হচ্ছে বলতো? গন্ডগোলটা হচ্ছে যারা হ্যাপাজার্ড বই টই লিখে দেয় ওই সহায়িকা ফাইকা বা বিভিন্নভাবে এ করে, তখন ওই যা খুশি দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি যারা অরিজিনাল বই টই লেখে তাদের সেখানে তিনটে আছে প্রধানত, ঠিক আছে? একটা হচ্ছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, আর একটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল, আর একটা ইন্দো বর্মা রিজিয়ন, ঠিক আছে? এই তিনটে। ঠিক আছে, তাহলে কন্ট্রোভার্সিটা মোটামুটি হলো। আচ্ছা, এবার চলো লেখো। এবার আমরা দুটো আমি কখন বললাম? পরে আবার বলো নি। দুটো কোথায় বললাম? তিনটে করো। এবার চলো, IUCN এর সম্পূর্ণ অর্থ কি? হ্যাঁ, IUCN এর সম্পূর্ণ অর্থ কি? লেখো। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। এটা একটা আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থার কাজ কি? এই সংস্থা হচ্ছে আমাদের সারা পৃথিবীব্যাপী যারা বিপন্ন প্রজাতি রয়েছে বা বিলুপ্ত প্রজাতি রয়েছে, সেই বিপন্ন বা বিলুপ্ত প্রজাতির তালিকা প্রস্তুত করে। কে? এই সংস্থাটা। IUCN হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। এই সংস্থাটা কি করে থাকে? বিভিন্ন যে বিলুপ্ত এবং বিপন্ন প্রজাতি তাদের তালিকা প্রকাশ করে থাকে, ঠিক আছে? এগুলোকে রেড ডেটা বুক বলা হয়, ঠিক আছে? অর্থাৎ যে সমস্ত বিপন্ন প্রজাতি বা লুপ্ত হয়ে গেছে যারা, তাদের যে তালিকা, সেই তালিকাকে বলা হয় রেড ডাটা বুক। এবার আমরা এখানে পড়বো কয়েকটা রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক কি। লেখো রেড রেড ডাটা বুকটা কি, লেখো, হেডিং করো। লেখো IUCN যে দলিলে, যে লিখিত দলিলে বিলুপ্ত বিপন্ন প্রজাতির নাম প্রকাশ করে, বিপন্ন ও বিলুপ্ত প্রজাতির নাম প্রকাশ করে, তাকে রেড ডাটা বুক বলে। ঠিক আছে? মানে কি, যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী এখন পৃথিবীতে নেই তারা বিলুপ্ত হয়ে গেছে। যেমন বলো, দু একটা নাম বলো। যেমন, হ্যাঁ, ডোডো পাখি। ডাইনোসর তো সে অন্য যুগে, আমাদের এখন এখন বর্তমান যে যুগ চলছে সেই যুগের মধ্যে ডোডো পাখি। হ্যাঁ হ্যাঁ, হবে, অসুবিধা নেই। তবে এটা বর্তমানে সবাইকে যারা ডোডো পাখি, ঠিক আছে? যেমন ধরো, লেখো। হ্যাঁ, লেখো ডোডো পাখি। হ্যাঁ, ডোডো পাখি লেখো। গোলাপি মাথা যুক্ত হাঁস,
গোলাপি মাথাযুক্ত হাঁস। এর হচ্ছে একদম এক্সটিন্ট প্রজাতি, স্পিসিস। হুম। আচ্ছা, কালকে আমি সেই ইয়েটা আমার প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা দিয়ে দেবো বলে মনে ছিল না। প্রশ্নটা কালকে যে পরীক্ষাটা হয়েছে না, পড়িয়েছি, ওটা তোমার কি বেশ, ব্যাংকিং, ব্যাংকিং এর প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা আমি পিডিএফ করেছি আজকে। ঠিক আছে, পিডিএফটা আমি দিয়ে দেবো একটু পরে। চ্যাট করার ওই পিডিএফ করেছি, ওটা দিয়ে দেবে। অত খাটবে না, শুধু মানে একটা লিখতেও কষ্ট হয়, একটা পিডিএফ এ পরীক্ষা দেবে। সমস্যাটা কোথায়? হ্যাঁ, সবসময় পিডিএফ দেবো বেশি করে। পিডিএফ থাকবে, পিডিএফ রেখে দিতে পারবে। কার কথা বলছো? আমাকে? হ্যাঁ, তুমি সব জায়গায় সমান। পিডিএফ এ একটু মানে এই যে র্যাঙ্কটা সেটা একটা দেখা যাবে না, এই আর কি। যাই হোক, এবার চলো গ্রিন ডাটা বুক। গ্রিন ডাটা বুকটা কি? লেখো, যে তালিকায় লেখো, যে তালিকায় বিপদ থেকে মুক্ত জীব প্রজাতি উল্লেখ থাকে, বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির উল্লেখ থাকে, তাকে গ্রিন ডাটা বুক বলে। বুঝেছে? নেক্সট, ব্ল্যাক ডাটা বুক। হুম, এক্সাম্পল, পৃথিবীতে এরকম অসংখ্য এক্সাম্পল আছে যারা হচ্ছে বিপদ থেকে মুক্ত। ঠিক আছে, যেমন কি, যারা এখনো পর্যন্ত, হ্যাঁ, মানুষ বিপদ থেকে মুক্ত, এছাড়া কোনো যাবে না। যে হারে মানুষ অত্যাচার করছে দিনের দিন বিভিন্ন নিতে, মানুষ আস্তে আস্তে হিংসাত্মক হয়ে যাচ্ছে। হুম, যাই হোক আর কি। হয়েছে। এক্সাম্পল কি, এক্সাম্পল সেরকম নেই অ্যাকচুয়ালি। এক্সাম্পল মানে হচ্ছে, ধরো লেখো না দুই একটা উদ্ভিদের নাম, লেখো না উদ্ভিদ প্রাণী যারা বিলুপ্ত হবে না। ঠিক আছে, এবার চলো লেখো ব্ল্যাক ডাটা বুক। ব্ল্যাক ডাটা বুক। হুম, লেখো যেসব, লেখো যে লিখিত দলিলে পৃথিবীর ধ্বংসাত্মক এবং ক্ষতিকারক উদ্ভিদ ও প্রাণী প্রজাতির নাম উল্লেখ থাকে, তাদের রেড ডাটা বুক, এই না, ব্ল্যাক ডাটা বুক বলে। লেখো, যেসব লিখিত দলিলে পৃথিবীর ধ্বংসাত্মক বা ক্ষতিকারক উদ্ভিদ ও প্রাণী নাম প্রকাশ করা হয়, তাদের তাকে ব্ল্যাক ডাটা বুক বলে। যেমন
বলো একটা ক্ষতিকারক প্রাণীর নাম লেখো, বলো। পার্থেনিয়াম, ঠিক আছে, পার্থেনিয়াম। পার্থেনিয়ামটা কোন দেশ থেকে এসছে বলো তো? কোন দেশ থেকে এসছে? কচুরিপানা? জয়। হুম, তার মানে এই ওয়ারেন হেস্টিংস ওদের পুকুরে, তার মানে তুমি বলতে চাইছো ওয়ারেন হেস্টিংস ওদের পুকুরে চান করছিল, পুকুরের পকেটের মধ্যে হয়তো কচুরিপানা ঢুকে ঢুকে গেছে, আর এখানে এসে পুকুরে চান করতে চলে গেছে। হ্যাঁ। হুম, আমি বলেছি সিরিয়াস নিই না। এই দেখো, আমি তো সেটাই বলছি যে আরে কচুরিপানা মানে অ্যাকচুয়ালি পুকুরে স্নান করতো। না, আমি কি বলছি, আমি তো পুকুরে স্নান করি, এমন করছে যেন পুকুরে স্নান করছে মানে বিশাল আমি একটা অপমানজনক কথা বলে যে আমি তো পুকুরে। আরে রেওয়ার হেস্টিং তারা কি, তারা সেই সময় আমায় মানে এখনকার সময় আর তখনকার সময় যদি তুলনা করা হয়, 10টা মানে কি বলবো 200 বছর পর, 200 বছরের সমান, তারা তারা 200 বছর এগিয়ে, আমরা 200 বছর পিছিয়ে, ইকুয়াল ধরতে ধরা যেতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে। আমি তো পুকুরে স্নান করি তো, আর কি, ওটা নিয়ে চাপ কিসের? তাই। হুম, কিন্তু পুকুরটা তো আমি 2 বছর চান চেরে গেলে, আমি তো কলে চান করতাম, তাহলে এবার বলো কি হবে? পুকুরটা তো 2 বছর হয়েছে। হুম। আচ্ছা এবার লেখো ব্ল্যাক ডাটা বুক, হয়ে গেছে না ব্ল্যাক ডাটা বুক? ঠিক আছে চলো। পার্থেনিয়ামটা কোথা থেকে এসছে, মনে হচ্ছে আফ্রিকা টাফ্রিকা হবে, আমেরিকা থেকে না? সবুজ বিপ্লবের সময় মনে হচ্ছে এসছে, সবুজ বিপ্লবের সময় এসেছিল মনে হয় সেখান থেকে, আমেরিকা থেকে এসছে। মেক্সিকো থেকে নাকি আমেরিকা থেকে, ঠিক বলছো, আমি জানি না, মনে পড়ছে না, ভুলে গেছি পার্থেনিয়ামটা অত না না না। এবার লেখো এক্স সিটু সংরক্ষণ, ইন সিটু সংরক্ষণ, লেখো এক্স সিটু সংরক্ষণ, হেডিং করো। আচ্ছা প্রথমে ইন সিটু করো, তারপরে এক্স করবে। আচ্ছা, ইন সিটু সংরক্ষণটা কি? ইন সিটু মানে হচ্ছে ইন মানে ভেতরে, বুঝতেই পারছো, ভেতরে মানে হচ্ছে তার নিজস্ব বাসভূমির মধ্যে, অর্থাৎ কোনো উন্নত বা বিরল প্রজাতির, হ্যাঁ, কোনো উন্নত বা বিরল প্রজাতির বা অবলুপ্ত জীব যখন তার নিজস্ব বাসভূমির মধ্যে তাকে সংরক্ষণ করা হয়, তখন তাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ, ঠিক আছে। যেমন ধরো ওই অভয়ারণ্য বা সংরক্ষিত বনভূমি, এখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়ে থাকে, সব জায়গায় যদি না, কোরের মধ্যে। কারণটা কি, সেখানে তারা নিজস্ব বাসভূমির মধ্যে তারা নিজস্ব খেলাধুলা করবে, জীবন ধারণ করবে, বেঁচে থাকবে, সেখানে মানুষ গিয়ে গেলে কি হবে, ঢিল মারবে, ঢিল ছুড়বে, এর কারণে এর তো স্বভাব, ঠিক আছে। তো আবার যদি ভালো ভালো কাঁকড়া পায় বড় বড়, ধরে ধরে নিয়ে চলে আসে কাঁকড়া, সুন্দরবনের কাঁকড়া, ঠিক আছে, সেইখানে ঢুকতে দেওয়া হয় না ভেতরে, কারণ ওর নিজস্ব বাসভূমির মধ্যে তারা বেঁচে থাকবে। তো এটাকে বলা ইনসিটু সংরক্ষণ। লিখে নাও এক্সাম্পল, অভয়ারণ্য,
সংরক্ষিত বনভূমি। আরেকটা লেখো এক্স সিটু সংরক্ষণ। এক্স সিটু সংরক্ষণ মানে হচ্ছে যখন কোনো বিরল বা অবলুপ্ত প্রজাতিকে বিপন্ন হয়ে গেছে প্রায়, ঠিক আছে, তো তাদেরকে যখন আমরা বিভিন্ন আহ, অন্য স্থানে যখন তাকে সংরক্ষণ করব তখন তাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। সেটা বিভিন্ন স্থান হতে পারে, সেই স্থানগুলো কেমন? হ্যাঁ, যেমন বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা বা জিন ব্যাংক। হ্যাঁ, জিন ব্যাংক, জিন ব্যাংক মানে যেখানে ওই সংরক্ষণ করা হয়ে থাকে, ওটা আবার আলাদা একটা ইয়ে রয়েছে, মানে সংজ্ঞা রয়েছে, ঠিক আছে। লিখে নাও, এক্সাম্পল লিখে নাও: চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, জিন ব্যাংক, এগুলো হলো এক্স সিটু সংরক্ষণ। এগুলো হলো এক্স সিটু সংরক্ষণ। আর একটা আছে ইনভিট্রো সংরক্ষণ, যেটা করে ক্রায়ো সংরক্ষণ বলা হয়, ইনভিট্রো সংরক্ষণ বা ক্রায়ো। কি টেস্ট টিউব? টেস্ট টিউব, টেস্ট টিউব বেবি যেটা? ও, ও, আচ্ছা, টেস্ট টিউব, হ্যাঁ সেই টেস্ট নয়, ইনভিট্রো সংরক্ষণটা কি? যখন হলে অতি শীতল পরিবেশে, অতি শীতল পরিবেশে জিন, জিনের সংরক্ষণকে বলা হয় ইনভিট্রো সংরক্ষণ। অতি শীতল পরিবেশে সংরক্ষণকে বলা হয় ইনভিট্রো সংরক্ষণ, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কোশ্চেন করছি তাহলে, বলো। আচ্ছা, ঠিক আছে, আমি প্রশ্ন করছি। বলা হলো যে বায়োডাইভার্সিটি হটস্পট, উত্তরটা বলবে নার্গিস। বায়োডাইভার্সিটি হটস্পট ধারণাটি কত সালে চালু হয়? 1900? আচ্ছা, বাকি প্রিয়া বলো, প্রায়োধি বলো, প্রায়োধি, প্রায়োধি বেড়া, প্রায়োধি বেড়া, বেড়া, নিচে আছো, পারবে? প্রকাশ মাঝি। ইয়েস, 1988। নার্গিস, একটু দেখে নাও, আমি লিখিয়েছি খাতার মধ্যে, দেখো নরম্যান মায়ার্স বায়োডাইভার্সিটি কথাটি ব্যবহার করেন, ব্র্যাকেটে সালটা লেখা আছে, দেখো কিছু লেখা আছে? এক্ষুনি এক্ষুনি কি লেখালাম? ও আচ্ছা, ছিল না, লেখনি। আচ্ছা, মৌমিতা লেখায়নি এখনই, কি হবে? আচ্ছা, 88, ঠিক আছে, ওকে, ঠিকই বলেছো প্রকাশ। নেক্সট। আচ্ছা,
পরের প্রশ্ন বলবে তোমার, বলো সুতপা বলো, রেড ডাটা বুক প্রকাশ করে কোন সংস্থা? আইইউসিএন, ভেরি গুড। রাজীব বলো আইইউসিএন এর সম্পূর্ণ অর্থ কি? আচ্ছা আচ্ছা, নেক্সট বলো। প্রকাশ হয়ে গেছে। প্রয়োধি, প্রয়োধি শুনতে পাচ্ছ? আচ্ছা, প্রশ্ন করছি, বলো। তুমি বলো ভারতে কতগুলো বায়োডাইভার্স এই জীববৈচিত্র্যের হটস্পট রয়েছে? কয়টি জীব? তিনটি। আচ্ছা, কি কি বলে যাও। হ্যাঁ, কি কি আছে মানে কোথায় কোথায় আছে, কোনগুলোকে বলা হয়? বলো। না না, ওইগুলো না, ওইগুলো না, ভারতের ক্ষেত্রে বলছি। আচ্ছা, ভারতের বলো, নার্গিস বলো, ভারতের কতগুলো আছে? কি কি? মৌমিতা বলে দাও। হুম হুম, ঠিক আছে। পরের প্রশ্ন বলো। না, তোমার কথা তো সবাই শুনতে পায়নি, তো এই সবাই শুনতে পেলাম। সুনন্দা বলো। তোমার কথা শুনতে পায়নি, এই সবাই শুনতে পেলাম। আচ্ছা, উচ্চ ফলনশীল গম, গমের বীজ, এটা কি ধরনের বৈচিত্র্য বলো? সুনন্দা। অপশান: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, না বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য? আচ্ছা, জিনগত বৈচিত্র্য, ঠিক। আচ্ছা, নেক্সট বলো। মঞ্জিনা আছে তারপরে, তাই তো, লেখো। বলো, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কয় প্রকার, কি কি? বলো, মৌমিতা বলো। হ্যাঁ, ঠিক। হুম, মঞ্জিনা হয়ে গেল। ফারিনা বলো। বলো, উদ্ভিদ ও প্রাণীর বাসভূমি হিসাবে সংরক্ষিত ছোট আয়তনের বনভূমিকে কি বলে? অপশান: হটস্পট, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য আর ন্যাশনাল পার্ক। উদ্ভিদ ও প্রাণীর বাসভূমি হিসাবে সংরক্ষিত ছোট আয়তনের বাসভূমিকে কি বলে? অপশান: হটস্পট, বায়োস্ফিয়ার রিজার্ভ, স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক। কি, কারা হাত তুলছো বলো তো দেখি। হুম হুম, হ্যাঁ, অভয়ারণ্য বা স্যাংচুয়ারি। প্রথমবারে দিয়েছিলাম, লাস্টে এইগুলো আমি লেখাইনি যদিও। ঠিক আছে, অভয়ারণ্য, অভয়ারণ্য আর স্যাংচুয়ারি।
আচ্ছা, নেক্সট হারেনা বলো, নিজ বাসভূমিতে জীবের সংরক্ষণকে কি বলে? এক্সাম্পল। হুম। নেক্সট হচ্ছে ডালিয়া। কোনো প্রজাতি কোনো প্রজাতির জীবকে শেষ কত বছর দেখা না গেলে তাকে লুপ্ত বলা হয়? অপশান: 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর। বলো। না, না, সুনন্দা 50 বছর। আরে, পরের প্রশ্ন আবার বলছি তোমাকে। হ্যাঁ, অবলুপ্তির বিপদ থেকে, এটা আমি লিখেছি এক্ষুনি, অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির তথ্য যে বইতে পাওয়া যায় তাকে কি বলে? না, না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আর কাকে প্রশ্ন প্রশ্ন করা হয়নি? আহ, 50 বছর। হুম। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, মোটামুটি হলো। আচ্ছা, বলো, এবারে আছে খবর বলো। কি হয়েছে, কতটা কি এগোলো?